বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 6 ডিসেম্বর রোজ শনিবার। আজকের স্টক অ্যানালাইসিসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন দেশ ও দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্নভাবে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনবেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে স্টক সম্পর্কে কোনো জানার কিছু থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানালে আমি অবশ্যই আপনার স্টক নিয়ে আলোচনা করব পরবর্তী আলোচনায়। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই মূলত কথা বলা হয়। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল মেম্বার রয়েছেন, আমার সাথে যারা অনলাইনের মাধ্যমে সম্পৃক্ত রয়েছেন তাদের স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আমরা প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং এর এই বিডি থাই অ্যালুমিনিয়াম বেশ ভালো মুভমেন্টে ছিল এবং 8 টাকা 40 পয়সার যে লোটি ছিল সেখান থেকে প্রাইস অ্যাকশনের সূচনাটি শুরু করেছে। বিডি থাই অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনার এই জায়গায় অনেকেই বিডি থাই ফুড নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই জায়গাতে আসলে বিডি থাই অ্যালুমিনিয়াম প্রাইস অ্যাকশন করবে কিনা। আসলে এটা আমার পক্ষে বলা কখনোই সম্ভব না যে আসলে সে বিডি থাই ফুডের মতো এরকম প্রাইস মুভমেন্ট করবে কিনা। তবে আমি বিডি থাই অ্যালুমিনিয়ামকে অনেকটা কেপিপিএল এর মতো দেখছি, কারণ কেপিপিএলও আপনারা দেখেছেন পূর্বে কয়েকটি হল্ট করার পরে রিসেন্ট একটি কারেকশন দিয়ে আবারও হাল্টেড করেছে। তো বিডি থাইয়ের এই জায়গাটাতে আপনারা জানেন যে পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা বেশ বেশি, 8 কোটির মতো শেয়ার রয়েছে। বাট নতুন করে এই স্টকটিতে যদি বলতে হয় যে ফরেন ইনভেস্টররা ইনভলভ হয়েছেন, পাশাপাশি এই স্টকটির ফান্ডামেন্টালি যদি বলি যে এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটি রয়েছে সেটিও মোটামুটি ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে, কিন্তু এবছর সেই স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড প্রদান করেনি এবং ডিসেম্বরের 14 তারিখ স্টকটির রেকর্ড ডেট রয়েছে এবং ইয়ারলি ইপিএস বলি কোয়ার্টার ইপিএস বলি যেটি বলি না কেন সবকিছুই কিন্তু স্টকটির নেগেটিভ এসেছে। তারপরেও এখন পর্যন্ত স্টকটি তার মুভমেন্টে রয়েছে এবং পি রেশিও বলেন সেটিও নেগেটিভ রয়েছে স্টকটির। তবে ভলিউম গত দিনের যে একটা ভলিউম হয়েছিল 74 লক্ষ এবং পরবর্তীতে যে 34 বা 38 লক্ষ যে ভলিউম হয়েছে সেখানে কিন্তু যথেষ্ট সেল প্রেসার ছিল স্টকটির। সুতরাং আমরা স্টকটিকে আগামী দিনে কারেকশনের একটা পূর্বাভাস আপনাদেরকে দিতে পারি এবং সেই ক্ষেত্রে স্টকটির ডাউন ট্রেন্ডটা কি ধরনের হতে পারে সেটিও আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে স্টকটি পূর্বে যে 3টি হল্ট করেছে সেখানে কিন্তু 10 টাকা 20 পয়সা থেকে তাদের প্রাইস মুভমেন্টটা শুরু করেছিল। এইখানে স্টকটি এখন পর্যন্ত আরএসআইটা বেশ ভালো, অর্থাৎ 73-এর এই লেভেলে গিয়েছিল, সেখান থেকে একটা ডাউন ট্রেন্ডের সূচনা করছে। বাট হিস্টোগ্রামের বার, এমএসিডি, অরেঞ্জ লেখা, ব্লু রেখা যেটি বলি না কেন, মুভিং এভারেজ বলি, সবকিছুতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। মুভিং এভারেজ এবং প্রাইস অ্যাকশনের মধ্যে বেশ বড় একটা তফাৎ রয়েছে। সুতরাং আমরা যেহেতু স্টকটির ফেয়ার ভ্যালু তো গ্যাপ রয়েছে, যেটি এর আগেও আপনাদেরকে বিভিন্ন সময় আলোচনায় বলেছিলাম, 12 টাকা 50 পয়সার এই জায়গাটাতে স্টকটির একটা ছোট কারেকশন থাকবে এবং এই কারেকশনটা যদি সে সাকসেসফুলি শেষ করে যদি মুভমেন্টে যায় তাহলে খুব ভালো হবে। আর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে সেক্ষেত্রে 11 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি আসার একটা জোর সম্ভাবনা থাকবে। সুতরাং এই লেভেলটাতে আপনাদের একটু নজর রাখতে হবে। আর এখন পর্যন্ত স্টকটির ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করছি, বাট ভলিউমটা কমে গিয়েছে। এইখানে ভলিউমটাও ইনক্রিজ করতে হবে যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও অনেক বেশি। এরপরে আমরা ডমিনেজ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ডমিনেজের ব্যাপারটা আমরা যখন আপনাদের সাথে আলোচনা করেছিলাম তখন কিন্তু ডমিনেজের প্রাইস অ্যাকশন ছিল
আমার যতটুকু মনে পড়ে 11 টাকা 10 টাকা 20 পয়সা এই লেভেলে। তো 10 টাকা 20 পয়সা থেকে আমরা ডমিনেসটাকে 14 টাকা 13 টাকা এই লেভেলে প্রফিট টেক করেছিলাম। পরবর্তীতে কারেকশন জোন যখন আসে তখন ওই স্টকটি আমরা ছেড়ে দিই এবং আমার মনে আছে খুব স্পষ্ট আমরা সেপ্টেম্বরের দিকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবারও বাই করি। পরবর্তীতে আমরা 20 টাকার উপরে স্টকটি থেকে প্রফিট নিই। পরে আবারও ছেড়ে দিই এবং কিছু কালেকশন করে তারপরে আমরা আবারও মুভমেন্ট থেকে প্রফিট নিয়ে নিই। তো এই জায়গাতে আমার অ্যানালাইসিস অনুসারে প্রেডিকশন ছিল যে 27 টাকার আশেপাশে আমরা ডমিনেন্সটাকে দেখতে পাবো এবং সেই ডমিনেন্স কিন্তু 27 টাকা 20 পয়সা করেছে। তো এই জায়গাটাতে আমি এখন আবার বলছি যে ডমিনেজের একটা কারেকশন আমরা খুব শীঘ্রই পাবো এবং ডমিনেজ যদি আপনি মনে করেন যে ডমিনেজ 50 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, এই জায়গাটাতে আমি বলবো যে ডমিনেজ যদি মুভমেন্টে থাকে বা মুভমেন্টে যায় তবুও সেই প্রাইসটাকে বেশি আপে নিয়ে যেতে সক্ষম হবে না। এখানে কিছু বাধা তাকে ফেস করতে হবে এবং সেই বাধা ফেস করার পরে আমরা স্টকটিকে আবারও মুভমেন্টে ফিরে যেতে দেখব। সুতরাং এই জায়গাতে স্টকটির সবথেকে শক্ত এবং একটা ভালো কারেকশন জোন যদি বলি সেটা 24 টাকা 20 পয়সা এই লেভেলটাতে স্টকটির ভালো একটা কারেকশন জোন রয়েছে এবং সেই সাপোর্টটা আশা করি স্টকটির অবশ্যই রেসপেক্ট করবে, বাট যদি সে না করতে পারে তাহলে 23 টাকার এই আশেপাশে আমরা স্টকটিকে দেখতে পাবো। আমি ডমিনেসটাকে অনেকটা আপনাদের কাছে ওপেন আইটেমই দিয়েছিলাম। ডমিনেসের এইভাবে আপনাদেরকে বলেছিলাম যে ডমিনেসের মধ্যে কিছু একটা হচ্ছে, ডমিনেস হয়তো আমাদেরকে আরো গেম করার সুযোগ করে দিবে, ডমিনেসে হয়তো আমরা ভালো একটা প্রফিট পাবো। আমি একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছেন, যারা আমার সাথে নিয়মিত আলোচনা শোনেন, আমাকে ফলো করেন বা আমাকে শোনেন, তারা অবশ্যই এটি স্বীকার করবেন যে না আমি এই কথাটা বলেছিলাম কিনা। সুতরাং আমরা এটি বলবো যে ডমিনেজ অবশ্যই সামনের দিনগুলোতে আরো কারেকশন দিয়ে মুভমেন্টে করবে, বাট ডমিনেজের আমি বলবো যে অবশ্যই ডমিনেজের কিন্তু কারেকশনের সুযোগ থাকবে, কারণ এর আগেও আপনারা দেখেছেন যখন কারেকশনে চলে যাবে তখন কিন্তু অবশ্যই এটি দীর্ঘ পরিসরে কারেকশনে থাকবে। তখন আপনাদেরকে অবশ্যই স্টকটি থেকে বের হয়ে আসতে হবে এবং সেই লক্ষণ দেখা মাত্রই আপনারা সেই জায়গা থেকে সরে আসবেন। এরপরে আমরা সাপোর্ট হিল নিয়ে একটু কথা বলবো। সাপোর্ট হিল নিয়ে আমরা একাধিকবার এই সামিট অ্যালায়েন্স পোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমাদের নিয়মিত একটি স্টক ছিল এই সাপোর্ট হিল। তো সাপোর্ট হিলের এই জায়গাটাতে আমরা দেখেছি গত দিনে একটা বড় কারেকশন হয়েছে, হিউজ পরিমাণে প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে, তাই না? এখানে প্রায় 4 টাকার মতো ডাউন ট্রেন্ড হয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি যদি 4 টাকার একটা ডাউন ট্রেন্ড পেয়ে যান, সেই জায়গাতে অবশ্যই কিছু তো বাই থাকবে। তো সেমনটি হয়েছে। এই জায়গাটাতে আমরা সাপোর্ট হিলের একটা বড় যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে দেখতে পাচ্ছি, বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে সাপোর্ট হিলের আরো কিছু কারেকশন থাকবে এবং সেই কারেকশনটা মেবি আমরা হয়তো 38 থেকে 36 এর আশেপাশে দেখব এবং এই কারেকশন দেওয়ার পরে স্টকটি কি মুভমেন্টে স্বাভাবিকভাবে ফিরবে কিনা সেটি আপনাদের যদি বলি, সেক্ষেত্রে স্টকটি ছোট ছোট মুভমেন্টের মধ্যে থাকবে, কারণ এই স্টকটি আমরা একাধিকবার যখন তার গত বছরের ডিভিডেন্ড নিয়ে আলোচনা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সে এই যে 18 টাকা এবং 22 টাকার এই লেভেলটা মানে সব সময় ছিল। হ্যাঁ, আমরা একটা সময় বলেছিলাম যে 22 টাকা 70 পয়সা। এই দেখেন আমার খুব স্পষ্ট মনে হয়, এগুলো খুব কমন, মানে অ্যানালাইসিস করতে মুখস্থ হয়ে গিয়েছিল। 22 টাকা 70 পয়সার এটা খুব বড় বাধা ছিল, সেটা ব্রেকআউট করলে সে মুভমেন্টে ফিরে যাবে। পরবর্তীতে সে ব্রেকআউট করে 24 টাকার উপরে গেল ডাব্লু প্যাটার্নে, খুব চমৎকারভাবে এখানে প্যাটার্ন করে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে সে মুভমেন্টে চলে যায় এবং সময় বাড়ার সাথে সাথে সে মুভমেন্টে অব্যাহত রাখে এবং সে যে ডিভিডেন্ডটি দিয়েছিল সেটিও খুব ভালো ছিল। 18% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই স্টকটি। এই ক্যাটাগরি একটি স্টক এবং ফরেন ইনভেস্টররা ছিল বেশ ভালো, প্রায় 90 লক্ষর মতো শেয়ার ছিল ফরেন ইনভেস্টরদের হাতে। এখন আমি বলবো যে স্টকটি ডিভিডেন্ড সংক্রান্ত যে খারাপটা হয়েছে সেই খারাপের কারণে এখন একটু পতন হচ্ছে, বাট স্টকটি আবারও মুভমেন্টে থাকবে। সুতরাং অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন।
হোল্ড করতে পারেন বলতে যাদের স্টপ লস না হয়ে গিয়েছে তাদের তো আর হোল্ড করার সুযোগ নাই। আর যেহেতু যার ব্রেক লো হয়েছে, বড় ডাউন ট্রেন্ড হয়েছে, সেখানে স্টপ লস না দেওয়া ছাড়াও উপায় নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন করে যারা এন্ট্রি হিসাবে স্টকটিকে নিতে চাচ্ছেন তাদের তো বললাম যে 36 টাকার আশেপাশে এবং ভলিউম দেখে স্টকটিতে আপনারা থাকতে পারেন। আশা করা যায় যে সেটি সময় বাড়ার সাথে সাথে অবশ্যই ভালো কিছু করবে। এরপরে আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলবো। একমি পেস্টিসাইড নিয়ে একাধিকবার কথা বলেছিলাম। 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আরএসআই এবার 70 হতে পারেনি। সর্বশেষ 70 আমরা দেখেছিলাম সেপ্টেম্বরে, তাই না? একমি পেস্টিসাইড এবং এই জায়গায় একমি পেস্টিসাইড যেটি করেছে একটা টানা প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে এবং এই জায়গাতে আবারও একটু কারেকশন আমরা স্টকটিকে দেখব এবং সেই কারেকশনটা 16 টাকার 20 পয়সা এই লেভেলে। তো একমির মার্কেট যখন খারাপ ছিল আপনারা দেখেছেন যে ইন্ডেক্সে পজিটিভ নেগেটিভের যে সময়টা আমরা স্টকগুলোকে সবসময় কারেকশনে দেখেছি, সেই জায়গাতে কিন্তু একমি মানে তার মুভমেন্টটা ধরে রেখেছিল। যদিও অনেক সময় সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, তা মানে ডাউন ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দিয়েও কিন্তু সে ডাউন ট্রেন্ডে যায়নি, অর্থাৎ প্রাইসটাকে যতটুকু সম্ভব সে ধরে রাখার চেষ্টা করেছিল। এখানে আমি আবারও বলছি যে একমি যাদের রয়েছে বা আমিও একমি নিয়ে আপনাদের সাথে খুব খোলামেলা একাধিকবার আলোচনা শেয়ার করেছি। সেই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে একমি 16 টাকা 50 পয়সা, 16 টাকা 30 পয়সা থেকে শুরু করে 15 টাকা 70 পয়সা এই লেভেলে তার একটা কারেকশন কিন্তু আমরা দেখতে পাবো ছোটখাটো, এবং সেই কারেকশনের পরে সে মুভমেন্টটা দিবে এবং 17 টাকার এই জায়গাতে এসে একটা ভালো বাধার সম্মুখীন হবে এবং এই জায়গাটাতে আপনি ছোটখাটো প্রফিট নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন একমি পেস্টিসাইড থেকে। তো সেটা করতে হলে অবশ্যই আপনাকে অনেক বিচক্ষণ হতে হবে। বিচক্ষণ না হলে আপনি করতে পারবেন না, কারণ এই জায়গাটাতে স্টকটির যেরকম ভলিউমটাও ধরে রাখার চেষ্টা করেছে, সেই রকম প্রাইসটাও আপ ট্রেন্ডে নিয়ে গিয়েছে 12 টাকা থেকে 17 টাকা। তো আমরা এই ছোট ছোট স্টকগুলোতে মূলত এই ছোট ছোট গ্যাপই পেয়ে থাকি। তো ছোট গ্যাপে ব্যবসা করতে হলে অনেক দক্ষ এবং মার্কেট পরিস্থিতি সম্পর্কে অনেক জ্ঞান রাখতে হয়, অনেক ভালো বুঝতে হয়। তো আমি বলবো যে যদি এই আলোচনা আপনার কিছুটা হলেও উপকার করে, সেক্ষেত্রে আপনি 15 টাকা 80 পয়সা বা 50 পয়সা এই লেভেলটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় সেক্ষেত্রে আপনি মার্কেটের পরিস্থিতি বিবেচনায় অবশ্যই প্রফিট টেক করতে পারবেন মুভমেন্টে থাকলে। এরপরে আমরা আরডি ফুড নিয়ে একটু কথা বলবো। আরডি ফুডের ব্যাপারটাও অনেক ক্রিটিক্যাল একটা জায়গায় অবস্থান করছে, কারণ আরডি ফুড জানেন যে গত বছরের তুলনায় এই বছরের ডিভিডেন্ডটা একেবারেই কম দিয়েছে, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেই সঙ্গে ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও খারাপ এসেছে। তো খারাপ আসাটাই মূলত মার্কেটের জন্য খারাপ, তার মুভমেন্টের জন্য খারাপ। এখন এই জায়গাতে আমরা বলতে পারি যে আরডি ফুডের তার যে ইয়ারলি হাই ছিল 29 টাকা 40 পয়সা, সেখানে বড় বাধা হচ্ছে 22 টাকার একটা ব্রেকআউট। তো সেই ব্রেকআউটটা সে করতে পারছে না। পাবলিক হোল্ডিং শেয়ার তো 3 কোটি 90 লক্ষের উপরে শেয়ার রয়েছে, আমার যদি জানার ভুল না থাকে। ন্যাবও যথেষ্ট পরিমাণে ডাউনে এসেছে। ইপিএস বছর ভালো দিতে পারেনি, যার কারণে প্রাইসটা সেভাবে মুভমেন্টে আসেনি। তো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের স্টকগুলোর খুব বেশি আমরা মুভমেন্টে দেখিনি এবার, কিছু কিছু স্টকের মুভমেন্ট হয়েছে। তো এই জায়গাটাতে আমি ডাউন ট্রেন্ডটাকেই বেশি প্রত্যাশা করছি স্টকটির, এবং প্রাথমিকভাবে এটি 18 টাকা 60 পয়সা থেকে 18 টাকা এই লেভেলটাতে আসার চেষ্টা করবে এবং সেটা যদি ধরে রাখতে পারে খুবই ভালো, আর যদি ভেঙে ফেলে তাহলে 17 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি কারেকশন জোনে চলে আসবে। তো এই কারেকশন জোনগুলোতে আপনি মার্কেটের পরিস্থিতি মোতাবেক এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনি স্টকটি বাই করতে পারেন। আশা করা যায় যে সময় যখনই ভালো থাকবে, মার্কেট পরিস্থিতি একটু ঘুরে যাবে,
তখনই কিন্তু সে 1 থেকে 2 টাকার একটা গ্যাপ তৈরি করে দিবে আপনার প্রফিট নেওয়ার জন্য, যখন অন্য সবাই মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনার এই জায়গাগুলোতে বিশেষভাবে নজর রাখতে হবে, তাহলে আপনি স্টকগুলো হয়তো আপনার কাছ থেকে হাতছাড়া হবে না। এরপরে আমরা হিস্টোগ্রামের বার তো ধূসর এবং ছোট হয়ে আসে, সেটি দেখতে পাচ্ছেন। আমরা বিএসসি নিয়ে একটু কথা বলতে চাই। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই স্টকটি বিনিয়োগকারীদের খুব আগ্রহের একটি স্টক। আমরা এই স্টক আলোচনা করার আগে আমাদের ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের জন্য রয়েছে, সেটিও আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আমরা 3টি স্টকের সমন্বয়ে আমি একটা ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি, যেটা অনেকেই নিয়ে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, এবং এই ওয়াচ লিস্টের অনুসারে যদি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা বাই করতে পারেন, মার্কেট পরিস্থিতি বিবেচনায় ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাদের স্টক থেকে প্রফিট করার একটা সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি মার্কেট পূর্বাভাস, মার্কেট পরিস্থিতি অনুযায়ী কোন স্টকগুলো আপনার এখন রয়েছে, সেই স্টকগুলো কিভাবে বাই সেল করবেন, স্টপ লস নেবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, পোর্টফোলিওর সামগ্রিক যে সহযোগিতা বা যে ধরনের ইনফরমেশন আপনারা নিউজের জন্য অপেক্ষা করেন বিভিন্ন আসার সোশ্যাল মিডিয়াতে, সেটিও আপনারা আমাদের কাছ থেকে পূর্বেই জেনে যাবেন, যেটা আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার এই ভিডিওর শেষে কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে। ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন বা শোনেন, তারা অবশ্যই আমার সঙ্গে এই ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। আমি তাহলে আপনাদেরকে এই ব্যাপারে আরো খোলসা করতে পারবো এবং আপনারা পুরো ব্যাপারটা আমার কাছ থেকে জানতে পারবেন। তো আমরা এটা সামান্য অনারিয়ামের মাধ্যমে করে থাকি, সুতরাং আপনারা যারা এটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 25% ক্যাশ ডিভিডেন্ড দিতে দেখেছি। এই স্টকটিও বিনিয়োগকারীদের ভালো প্রফিট দিয়েছে, যখন 56 টাকা ছিল গত বছরে, সেখান থেকে একটা ভালো মুভমেন্ট করেছিল। এবছর আবার 82 টাকা ইয়ারলি লো করেছে, তাই না? তো বছরে যেটা চেঞ্জ হয়, সেখান থেকে হাই ছিল 127 টাকা। পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে প্রায় 4 কোটির মতো। এখন মুভমেন্টটা নেই, সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে রয়েছে। 7 তারিখে সাসপেন্ডেড হবে, সেটিতে কোনো লেনদেন হবে না। স্পট ডেট ছিল গত 2 দিন, সাইডওয়েজ মুভমেন্টে ডাউন ট্রেন্ডে আসেনি। আমরা এর আগেও বলেছিলাম যে 112 টাকার এই ব্যারিয়ারটা তাকে ব্রেকআউট করতে হবে, এবং ব্রেকআউট করলে আমরা বিএসসিটাকে আরো ভালো অবস্থাতে দেখতে পাবো। সেক্ষেত্রে 120 থেকে 187 লেভেলে স্টকটি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এই স্টকটির ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গিয়েছে, ভলিউমটা সেভাবে গ্রো করতে পারেনি। একই সঙ্গে 25 ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে স্টকটি কি ধরনের ডাউন ট্রেন্ডে আসতে পারে, আমার কাছে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল। সেখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে বিএসসি এই জায়গা থেকে 103 টাকা এবং 100 টাকার এই ডাউন ট্রেন্ডটা স্বাভাবিকভাবেই সে নিবে, বাট এই জায়গাটা যদি শেষ ভেঙে ফেলে তাহলে 96 টাকার আশেপাশে আমরা স্টকটিকে দেখতে পাবো। হিস্টোগ্রামের বার, এমএসিডি, অরেঞ্জ ব্লু রেখা সবকিছুই এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, বাট মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু এখন সেল সিগন্যাল রয়েছে। সুতরাং আমরা এখানে ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময়ে স্টকটি কারেকশন জোন দেখতে পাবো, এবং কারেকশন শেষ করে অবশ্যই স্টকটি আরো ভালো মুভমেন্টে ফিরে যাবে। এরপর আমরা সিনো বাংলা নিয়ে একটু কথা বলতে চাই। সিনো বাংলা মিসেলেনিয়াস সেক্টর একটা গুরুত্বপূর্ণ স্টক, খুব ভালো, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। স্টকটিও ভালো মুভমেন্টে ছিল, ইয়ারলি হাই ছিল 67 টাকা। সেখান থেকে স্টকটি একটা কারেকশন দিয়ে আবার ডাউন ট্রেন্ডে এসে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সেখানে 57 টাকার আশেপাশে সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, এবং পরবর্তীতে সে কারেকশন দিয়ে লো করেছে 36 টাকা 60 পয়সা। আমার খুব মনে আছে সিনো বাংলা যখন রাইট শেয়ার ইস্যু করে তখন আমার সিনো বাংলা ছিল, এবং আমি সিনো বাংলার সর্বোচ্চ প্রাইস আমার একটা সময় বাই করা ছিল, বাট তারপরেও আমি কিন্তু সিনো বাংলা থেকে বের হতে পেরেছি, এবং ভালো 67 টাকার এই লেভেলে আমরা সিনো বাংলা থেকে প্রফিট নিয়েছি। তো রাইট শেয়ার ইস্যু করার পরে স্বাভাবিকভাবে শেয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল, তারপরে বেশ কিছুদিন ডাউন ট্রেন্ডে থেকে কিন্তু মুভমেন্ট এসেছিল। তো সিনো বাংলা আমার কাছে এখনো খুব প্রমিজিং একটি স্টক মনে হচ্ছে। যে ইনসাইডার ডাউন ট্রেন্ড গুলো করেছে, সেখানে এই জায়গাটাতে আমি মনে করি যে সিনো বাংলা 41 টাকা থেকে 42 টাকা
41 টাকা 80 পয়সা এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে এবং ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তারপরে আবার সে ভলিউম পাওয়া মাত্রই বা ভলিউম গেইন হওয়া মাত্রই সে কিন্তু মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং আপনারা সিনো বাংলাটাকেও আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। আশা করি এই মিসেলেনিয়াস সেক্টরে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটি স্টক বছরে ৩-৪ বার আপনাদের বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেয়। সুতরাং আপনি স্টকটির প্রতি আস্থা রাখলে আমার মনে হয় যে আপনাকে নিরাশ করা হবে না। শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটিকে এসপিসিএল নামে আমরা জানি, এসপিসিএল এর দ্য সেম অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসপিসিএল এবং সিন্ধু বাংলার মধ্যে ছিল। তো এসপিসিএলটা মুভমেন্টে থেকে ভালো একটা প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের, 34 টাকা থেকে 54 টাকার এই লেভেলে গিয়েছিল। তো এখন কারেকশন জোনটা শুরু করেছে, সেল সিগন্যালে প্রবেশ করেছে স্টকটি, স্বাভাবিকভাবেই কারেকশন জোনটা থাকবে, এটি আমরা সকলেই জানি। তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এসপিসিএল এর যে জায়গাগুলো তৈরি হয়েছে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে এসপিসিএল এর যে ডাউন ট্রেন্ডের সাথে সাথে যে ধরনের সাপোর্টটি দরকার সেটি আমাদেরকে একটু দেখি। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি প্যাটার্নটা যদি আপনারা একটু দেখেন যে কখনো ডাব্লু প্যাটার্নে ছিল, কখনো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন চেষ্টা করেছে কিন্তু সে করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে। বাট ভলিউমটা জরুরি, এখানে তার হাই ছিল 49 টাকা এবং এখানে তার 54 টাকা, অর্থাৎ এই জায়গাটাতে আমরা একটা কারেকশন জোন অবশ্যই স্টকটিকে দেখব এবং গত দিনের যে সাপোর্টটি রয়েছে এটাও মেজর সাপোর্ট হিসেবেই সে রেসপেক্ট করেছে এবং 47 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা এসপিসিএলটাকে কারেকশনের দেখতে পাবো এবং নতুন করে বাই সিগন্যাল থেকে সেল সিগন্যালে প্রবেশ করেছে স্টকটি। সুতরাং অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে স্টকটির প্রতি যত্নশীল হতে হবে, না হলে বেশি ডাউন ট্রেন্ডে চলে গেলে তখন বের হওয়া কঠিন হয়ে যাবে। আমরা গোল্ডেন সানের একটা ভিন্নমুখী মনোভাব দেখলাম যে স্টকটি বারবারই বিনিয়োগকারীদেরকে খুব হতাশ করছে। গোল্ডেন সানের আগেও আমরা দেখেছিলাম, আমার নিজেরও কেনা ছিল, হ্যাঁ যাই হোক, মানে বেঁচে গেছি এক কথায় বলতে গেলে। কারণ হচ্ছে যে আমি যে প্রাইসে বাই করেছিলাম সেটা আমার জন্য মানে অনেক ডিফিকাল্ট ছিল, লস নিয়ে বের হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি ছিল। যাই হোক, সেটি হয়নি, প্রফিটটা খুব স্বল্প পরিসরে নিতে পেরেছিলাম। আর তারপর থেকে যে ডাউন ট্রেন্ডটি রয়েছে, যে নিউজে নিয়েছিলাম বা যে ধরনের প্রত্যাশা করেছিলাম সেটি আসলে গোল্ডেন সানে আমরা দেখিনি, বাট গোল্ডেন সান চেষ্টা করেছে বিভিন্ন সময়। তো এই যে এই শেয়ারটির শেয়ার সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, এবং শেয়ার সংখ্যা বেশি থাকার কারণে তার মুভমেন্টটাকে কন্টিনিউ করেনি এবং আপনারা জানেন যে মার্কেট পরিস্থিতিও খুব খারাপ, যার কারণে গোল্ডেন সান সেভাবে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল সেটিও তৈরি জায়গা মতো করতে পারেনি। 8 টাকা 70 পয়সা ইয়ারলি লো করেছিল এবং পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে 8,13,00,000 শেয়ার। রেকর্ড ডেট রয়েছে 15 ডিসেম্বর। ইয়ারলি যে ইপিএস বা ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটি বলে কোনোটাই পজিটিভ আসেনি, যার কারণে স্টকগুলো সেভাবে মুভমেন্টে আসেনি। তো মুভমেন্ট প্রত্যাশা করছি এবং আমি বলবো যে এই যে 10 টাকা থেকে 11 টাকা 30 পয়সা এটা যে কতবার এসেছে এবং কতবার যে সে এই জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, এই জায়গাগুলোতে আসলে তার খুব জরুরি ব্রেকআউট করা এবং 12 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 70 পয়সা এর মধ্যে আবার তাকে মানে প্রবলেম ফেস করতে হবে, বাধাপ্রাপ্ত হবে। তো এই জায়গাগুলোতে মূলত বড় বড় ভলিউম সহ বা মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে থাকলে আবারও সেই 14 টাকা 80 পয়সা এই জায়গাটাতে ফিরে আসা সম্ভব। আদারওয়াইজ আবারও কিন্তু সে এই 11 টাকা 30 পয়সা 10 টাকা থেকে 11 টাকা 30 পয়সা এবং 12 টাকা 50 পয়সা এই লেভেলে চেষ্টা করবে। এরপরে আমরা সর্বশেষ রবি নিয়ে আপনাদের কাছে কথা বলতে চাই। রবি নিয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে। রবির ব্যাপারটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে আলোচনায় কয়েকবার বলে দিয়েছিলাম। যারা আমার গ্রুপ মেম্বার ছিলেন তাদেরও অনেকের রবি, যারা আমার কাছে অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিয়েছিলেন তাদেরও অনেকের রবি ছিল। তো রবির ব্যাপারটা আপনাদের বলি যে রবির যে ধরনের পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে, প্রায় 40-41 কোটি শেয়ার রয়েছে। ফান্ডামেন্টালি রবি নিয়ে তো কোনো নাই, টোটাল শেয়ার হিউজ 523 কোটি শেয়ার রয়েছে। তো ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, ডিভিডেন্ডটাও ভালো দিয়েছিল 15%, বাট মুভমেন্টটা কিন্তু হয়নি। এই যে 27 টাকা এই লেভেলে যে কত বাই রয়েছে,
আপনি যদি 27 এর নিচেই যদি যেয়ে দেখেন তাহলেও কিন্তু এই স্টকটিতে বিনিয়োগকারীদের বাই রয়েছে, বিশেষ করে 26.90 টাকা, 26.70 টাকা, এবং সর্বশেষ যখন সে জুনে যে ডাউন ট্রেন্ডেতে পড়েছিল সেখানেও কিন্তু স্টকটি 24.80 টাকা থেকে 24 টাকা 25 টাকা এই লেভেলে হিউজ পরিমাণে বাই রয়েছে। তো এই বাইগুলো থেকে অনেকেই বের হয়েছেন 27 টাকা, আবার অনেকে 31 টাকা এই লেভেলে বাই করে আটকে পড়েছেন ভালো প্রফিট নেওয়ার জন্য। অনেকেই বের হতে পারেছেন, অনেকেই বের হতে পারেননি। বাট এখন অনেকেই আমার কাছে জিজ্ঞাসা যেটি করেছেন যে আসলে তার সে আগে পূর্বের দামে ফিরে যাবে কিনা। হলেও তাদের মানে যে লসটা রয়েছে বা সমান সমানে পাইলেও সে খুশি। তো আমি বলবো যে আগে 29 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। তো যে সে যে ধরনের মুভমেন্টে দেয় অর্থাৎ 24 মানে 10 পয়সা, 30 পয়সা, 40 পয়সা এই মুভমেন্টে আমি মনে করি যে অবশ্যই তার সময় লাগবে, এবং সময় না দিলে স্টকটি থেকে আপনাদের প্রফিটে অনেকটা দেরি হয়ে যাবে। সময় লাগবে। এটা হচ্ছে মূল ব্যাপার। স্টকটিতে আবারও আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। মুভিং এভারেজে অলরেডি সে সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং হিস্টোগ্রামের বার এবং MACD অরেঞ্জ এবং ব্লু রেখা সেটাও দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থান করছে। হয়তো আগামী দিনে আমরা আবার এটাকে সেল সিগন্যালে দেখব। যদি সে নেগেটিভ ট্রেন্ডে চলে যায় তাহলে সব দিক থেকে সে সেলে প্রবেশ করবে। আমি মনে করি যে স্টকটি এই মুহূর্তে যদি কেউ বাই করতে চান তাহলে অবশ্যই আরেকটু অপেক্ষা করা উচিত, এবং সেই অপেক্ষাটা কি ধরনের হতে পারে বলবো যে 27 টাকা 50 পয়সা এই লেভেলে স্বাভাবিকভাবে স্টকটি আসবে, এবং সেখানে যদি আপনি নিতে পারেন তাহলে ডাউনে আসলেও আপনার 25 টাকার এই লেভেলে একটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকবে বা স্টপ লসের সুযোগ থাকবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝে তারপরে মার্কেটে বিনিয়োগ করবেন, এবং যে বিনিয়োগটা আপনার জন্য সহায়ক হয়, প্রফিট নেওয়াটা খুব সহজ হয়ে যায়। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন, এবং সবাইকে বিনীতভাবে বলবো যে যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমাদের আহ কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফেসবুকে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।